ক্লাস 7 পরিবেশ ও বিজ্ঞানী সময়গতি অধ্যায়ের অর্থাৎ 2 নম্বর অধ্যায়ে আজকে আমার দ্বিতীয় পর্বের ভিডিও। প্রথম পর্বে তোমাদের সরণ দ্রুতি সম্পর্কে আমি ত্বরণ বেগ সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা এই বল বল নিয়ে আলোচনা করব। বল তো আমরা কথায় কথায় বলি, কি বলি, আমার গায়ে খুব বল, এইসব তো বলি, কিন্তু আমাদের জানতে হবে বল কাকে বলে। এখন দেখো এখানে অনেক গল্প লিখছে, যে এখানে অনেক কিছু গল্প আমাদের আলোচনা করছে, বাধা বল এইসবগুলো। এটা কিন্তু আমাদের তেমন শিক্ষার নয়, শিক্ষা আমাদের বল কাকে বলে। এখানে দেখো এসে দেখতে পাচ্ছি এরকম ঠেলা বা ধাক্কা দেওয়াকে আমরা বল বলি, কিন্তু বল অ্যাকচুয়াল কাকে বলে একটু শুনে নাও। বাইরে থেকে যা প্রয়োগ করে অচল বস্তুকে সচল করা হয় এবং সচলকে অচল করা হয়, তাকে আমরা বল বলি। ধরো এইখানে আমার কাছে এই ডায়েরিটা আছে, এটা তো চিরকাল স্থির থাকবে আমি কোনো কিছু প্রয়োগ না করি। আমি তাকে যদি অচল, এটা অচল অবস্থায় আছে, একে আমি যা প্রয়োগ করে অচলকে সচল করলাম, অর্থাৎ একে এগিয়ে দিলাম বা এরকম কিছু, অচলকে সচল করে দিলাম। আবার যারা সচল বস্তু আছে, কোনো একটা গাড়ি চলছে, ঝড়ম করে তাকে ব্রেক মেরে থামিয়ে দিলাম, সেটাই হচ্ছে বল। তাহলে যা প্রয়োগ করে অচলকে সচল করা হয় এবং সচলকে অচল করা হয়, সেটাই হচ্ছে বল। তাহলে আমরা বল সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এবং এই বল সংক্রান্ত ব্যাপারে এইখানে দেখো একটুখানি তোমাদের বইটা দেখিয়ে দিই, যে কোনো বস্তুর উপর পারস্পরিক বিপরীত দিক থেকে মানে সমমানের বল যদি হয়, মানে প্রয়োগ হয়, তাহলে বস্তুটি সার্বিক বল হয় 0। অর্থাৎ আমি একটা দেয়ালকে ঠেলছি, দেয়ালটাও আমাকে ঠেলছে, কিন্তু দিয়ে দেখা গেল দেয়ালটা একটু সরলো না, সেও আমাকে সমান বল দিয়ে যাচ্ছে, তাহলে সেখানে সার্বিক বল কিন্তু আমার 0। চলো আমরা এই জায়গাটা বা আসল পড়াশোনা, এইখানে আমরা একজন বিজ্ঞানীর কথা পড়বো। তিনি বিজ্ঞানীটা হচ্ছেন নিউটন, যাকে আমরা নিউটন বলি জানি, কিন্তু ভালো নামটা জেনে নিতে হবে, স্যার আইজ্যাক নিউটন। তার জন্মটা দেখিনি, তার জন্ম হচ্ছে 1642 খ্রিস্টাব্দে 25শে ডিসেম্বর। কোথায় হয়েছিল না, ইংল্যান্ড দেশে একটা শহর আছে, শহরটার নাম হচ্ছে উলস্থর্প শহর। চাষির ঘরে ছেলে ছিলেন তিনি, বিখ্যাত বিজ্ঞানী হয়েছিলেন তিনি। এই গতি সংক্রান্ত সম্পর্কে বা মহাকর্ষ সূত্র, সূর্য রশ্মি বর্ণালী সম্পর্কে, আলোর কণিকা তত্ত্ব সম্পর্কে অনেক তিনি বই লিখে গেছেন, বা তাদের মানে বিজ্ঞান জগতে একটা নতুন দিগন্ত খুলে দিয়েছেন। তার সবচেয়ে ভালো বইটার নাম জেনে নেব, প্রিন্সিপিয়া। আর 1727 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল। চলো আমরা এবার দেখে নিই, তিনি কিন্তু বলের গতি সংক্রান্ত 3টি সূত্র বলেছিলেন। সেই সূত্র 3টে তোমাদের বইয়ে হয়তো ঠিক গুছিয়ে দেয়া নেই, এখানে একটুখানি এখানে একটুখানি দেয়া আছে। এখানটা দেয়া আছে স্থির বস্তু চিরকাল স্থির থেকে যাবে যদি বল না প্রয়োগ করি। আমরা 3টে সূত্র ভালো শিখে নিই, তারপরে আমরা একটু বইটা বাকিটা দেখে নেব। প্রথম সূত্র হচ্ছে, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা ক্রিয়া না করলে অচল বস্তু চিরকালই অচল থাকবে, আর সচল বস্তু চিরকাল এক সরলরেখায় সমবেগে চলতে থাকবে। মানে সচল বস্তু চলতে থাকবে, অচল বস্তু স্থির থাকবে, চলবে না। এই বইটা, এই ডায়েরিটা ধরো আজকে আমি এই ঘরে রেখে দিয়ে গেলাম, আমি যদি 100 বছর পর আসি বা কেউ আসে দেখবে এখানেই পড়ে আছে। কারণ মানে এটা কি হচ্ছে, যা মানে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা ক্রিয়া না করলে, কোনো ক্রিয়া আমরা করছি না, কোনো বল দ্বারা ক্রিয়াই করছি না, তাহলে অচল তো চিরকালে অচল থাকবে। আর সচল বস্তু মনে করো যেটা চলছে, চাঁদ সূর্য পৃথিবী, এরা তো একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে, এদিকে যদি কোনো বল দ্বারা ক্রিয়া না করা হয়, এরা একই বেগে সমবেগে চলতেই থাকবে। কি একটা গাড়িতে তুমি স্টার্ট দিয়ে ছেড়ে দাও, সেটা এক সরলরেখাতেই চলবে, তাহলে এক সরলরেখা ধরে কিন্তু মানে সমবেগে চলতে থাকে। তাহলে প্রথম সূত্রটা। দ্বিতীয় সূত্রটা কি বলছি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বেগের পরিবর্তন আমি লিখে দিলাম, ভরবেগের পরিবর্তনের হার, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এতটা নেবে ওই বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। আমি আবার বলে দিচ্ছি,
কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তুই থামবে একটু। বস্তুর বল যেদিকে ক্রিয়া করে ভরবেগেরও পরিবর্তন সেই দিকেই ঘটে। অর্থাৎ আমরা যেদিকে ব্রেক মারি সেদিকেই কিন্তু গাড়িটা বেগটা পরিবর্তন সেদিকেই ঘটে। একটা রানিং গাড়িতে যদি আমরা ব্রেক মারি, যদি লোড গাড়ি থাকে, ভর বেশি থাকে এবং বেগ বেশি থাকে, বলছি দেখো তাহলে মনে রাখবে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ওই বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বস্তুর বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটায়। আর প্রত্যেক ক্রিয়ার একটা তৃতীয় সূত্রটা, প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা কিন্তু তৃতীয় সূত্র। এইবার আমরা মানে একটুখানি আমরা জেনে নেব যে এই তৃতীয় সূত্রে উদাহরণ কি। প্রথম সূত্র থেকে আমরা কিন্তু একটা সংজ্ঞা পাই। কিসের সংজ্ঞা? জাড্ডের সংজ্ঞা, যেটা স্থিতিজাড্য, গতিজাড্য আমরা একটু পরেই পড়বো। তাহলে জাড্ডের সংজ্ঞা কিন্তু প্রথম সূত্র থেকে পাই। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সবসময় বলবে যে কোন সূত্র থেকে আমরা জাড্ডের সংজ্ঞা পাই? প্রথম সূত্র। আবার বলবে কোন সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই? দ্বিতীয় সূত্র। দ্বিতীয় সূত্র থেকে আমরা বলের সংজ্ঞা পাই, আর প্রথম সূত্র থেকে আমরা জাড্ডের সংজ্ঞা পাই। চলো আমাদের সেই জাড্ডই এসে গেছে। জাড্ড কি? আমি একটু আগে বললাম, এই ডায়েরিটা আমার ঘরে পড়েই থাকবে। তার মানে কি হলো যে ধর্মের জন্য অচল বস্তু চিরকাল অচল থাকবে, অর্থাৎ এই যে ধর্মের জন্য এই ডায়েরিটা আমার চিরকাল এখানেই পড়ে থাকবে, সে ধর্মে, সেই ধর্মটাকে বলছি আমরা জাড্য। বা যে ধর্মের জন্য অচল বস্তু চিরকাল অচল থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে চলতে থাকবে, যে ধর্মের জন্য, সেটা কি বলছি? জাড্য। যখন অচল বস্তু চিরকাল যে ধর্মের জন্য অচল থাকবে, অর্থাৎ স্থির থাকার ধর্ম, সেটাই কিন্তু স্থিতিজাড্য। আর যেটা বললাম গতিশীল বস্তু সমবেগে একই সরলরেখায় চলতে থাকবে যে ধর্মের জন্যে, সেই ধর্মটাই কিন্তু হচ্ছে গতিজাড্য। তাহলে এখানে ধর্মের কথাটা বলতে হবে। প্রথম সূত্রে শিখে নিয়ে আমাদের ধর্মের কথা বলতে হবে। অর্থাৎ যে ধর্মের জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাইবে সেটাই স্থিতিজাড্য, আর যে ধর্মের জন্য গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে সেই ধর্মটাকে আমরা বলছি গতিজাড্য। একটা স্থিতিজাড্যের উদাহরণ দেখে নিই আমরা বাসে চেপেছি, বাসটা স্থির অবস্থায় আছে, এখনো স্টার্ট করেনি, স্টার্ট করে এগিয়ে যায়নি। হঠাৎ বাসটা স্টার্ট করে এগিয়ে যেতে শুরু করলো, তাহলে কি হবে? আমরা সঙ্গে সঙ্গে পিছন দিকে হেলে যাব। যদি দাঁড়িয়ে থাকে কেউ, সে তো ভালো বুঝতে পারবে, আর যে পেছনে বসে থাকবে সে তো আরো একটু বুঝতে পারবে, পেছন দিকেই হেলে যাবে, উপর অংশটা হেলে যায়। কেন এরকম হয়? অর্থাৎ কি হলো ঘটনাটা না, যে ধর্মের জন্যে, অর্থাৎ আমাদের যখন গাড়িটা স্থির ছিল তা আমার সর্ব অঙ্গ স্থির ছিল, এবার গাড়িটা হঠাৎ চলতে শুরু করলো, অর্থাৎ আমার পায়ের অংশ নিচের অংশ চলতে শুরু করে দিল, কিন্তু আমার তো যে ধর্মের জন্য আমাকে স্থির থাকতেই হবে, তো আমার সঙ্গে সঙ্গে আমার মাথার অংশটা পিছন দিকে হেলে যায়, অর্থাৎ সেই জায়গাটাকে মন করি স্থির আছে বলে রাখতে যাই, তাই তার ফলে কিন্তু পেছন দিকে হেলে যায়। অর্থাৎ নিচের অংশ চলতে শুরু করলো, প্রথম উপরের অংশটা সেই জায়গাতেই থাকতে চায়, সেই জন্য পেছন দিকে হেলে যায়। এটা হচ্ছে স্থিতিজাড্যের উদাহরণ। গতিজাড্যের উদাহরণ কি? গতি মানে একটা চলন্ত বাস, মনে রাখতে হবে গতিতে চলছে, হঠাৎ থেমে গেল, কি হবে? সঙ্গে সঙ্গে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়বে, অর্থাৎ নিচের অংশটা তখন কিন্তু থেমে গেছে, পায়ের দিকটা, ওপরের অংশটা কিন্তু ধর্মকে বজায় রাখার জন্য সে ছুটতে চাইবে, অর্থাৎ সামনের দিকে হেলে যাবে, মনে করবে আমিও ছুটছি, অর্থাৎ এটা কিন্তু গতিজাড্যের একটা উদাহরণ। তাহলে আমরা স্থিতিজাড্য পড়লাম, গতিজাড্য পড়লাম, এখানে ছবি দিয়ে দিয়েছি, তোমাদের এই আলোচনাগুলি করা আছে, আমি নতুন করে কিছু আলোচনা করছি না। এখন এইখানে একটা ছবি আমরা দেখতে পাবো যে নৌকা থেকে লাফ দিচ্ছে, এটা কিন্তু তৃতীয় গতিসূত্রের উদাহরণ। প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ মানে নৌকা থেকে যখন এই বাচ্চা মেয়েটি লাফ দিচ্ছে তখন কিন্তু নৌকাটা পেছিয়ে যাচ্ছে দেখাচ্ছে, তার মানে নৌকাও আমাকে একটা বল দিচ্ছিল, আমিও নৌকাকে একটা বল দিচ্ছিলাম, এবার আমার বলটা বেশি বলে সে একটু পেছিয়ে গেল। আবার দেখো ক্রিকেট প্লেয়াররা বলটা হাতে যখন ক্যাচ ধরে কোনো বল, তখন কিন্তু হাতটাকে একটু নামিয়ে নিয়ে ক্যাচ ধরে, অর্থাৎ ড্রপ খেয়ে যেন বাইরে চলে যায়, প্রতিক্রিয়া যেন না ঘটে। আবার আমরা দেখতে পাবো যখন সৈনিকরা বুকে কিন্তু বন্দুক নেয় না, বগলে দু হাতে বাহুর মাঝে যেটা নিয়ে নেয়, সেটা কিন্তু আমরা
যেটা বলি সেই জায়গাটাতে নিয়ে ওরা কিন্তু বুকে বন্দুক না নিয়ে ফায়ার করে, অর্থাৎ বুকে এসে পেছনে ধাক্কা মারতে পারে। এরকম অনেক অনেক উদাহরণ আছে, প্রত্যেক ক্রিয়ার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। চলো আমরা তাহলে বুঝে ফেললাম। তো এখানে দিচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত মুখে একটি প্রতিক্রিয়া বলা আছে, সেটা কিন্তু এখানে উদাহরণ মানে সংজ্ঞাটা তৃতীয় সূত্রে বলেছে, অর্থাৎ ক্রিয়া কোনটা প্রতিক্রিয়া এখানে ছবি থেকে বলতে বলেছে। তাহলে আমরা শিখে ফেললাম। আর একটা শিখতে হবে দুটো জিনিস, যে এফ সমান কি, এফ সমান এম গণিত এ, অর্থাৎ এফ হচ্ছে ফোর্স মানে বল, এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ। তাহলে বল সমান ভর গণিত ত্বরণ, এটা আমাদের মনে রাখতে হবে। আর 1 নিউটন সমান মানে 1 নিউটন সমান কি, 1 কেজি গণিত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা বুঝতে পারছি যে বলের এখানে এককটা জেনে নিতে হবে, এসআই একক হচ্ছে নিউটন। চলো আর একটা জিনিস আমাদের জানতে হবে, এই পরের পাতায় যাব। বলের এসআই একক আমরা নিউটন দেখলাম। আরেক জায়গায় জানবো যে এই জুল, সেটা পরে যাচ্ছি, একটুখানি দেখিয়ে নিই। এই জায়গাটা আমাদের কার্য এবং শক্তি। এখন আমাদের শক্তি সম্পর্কে জানতে হবে। এইখানটা শক্তি বলতে কার্য, আমাদের কাজ করতে গেলে শক্তির দরকার। শক্তিটা পাই আমরা খাদ্য থেকে। দেখো কখনো বস্তুটাকে উপরে তুলছে, কখনো নিচে থেকে এইটুকু জায়গা থেকে তুলছে, এটা উপরে, এটা বেশি পরিশ্রম করতে হয়। তারপর দেখো উঁচুতে তুলতে গেলে আমাদের বেশি পরিশ্রম করতে হয়, সেটাই আমাদের এখানে আলোচনাটা করা আছে। আর কাজের পরিমাণ যদি আমরা হিসাব করতে যাই, তাহলে কাজ সমান ডাব্লু মানে ওয়ার্ক মানে কাজ সমান ফোর্স মানে বল গণিত, এটা হবে কি, এটা আমাদের আগে দেখেছিলাম ত্বরণ, এটা সরণ হবে, ডি হচ্ছে সরণ। তাহলে ডাব্লু সমান এফ গণিত ডি। তাহলে এখানে ওয়ার্ক মানে কাজ, ফোর্স মানে বল, ডি হচ্ছে সরণ। তাহলে আমরা সরণ বুঝতে পারলাম। তাহলে ডাব্লু সমান এফ গণিত ডি আর এফ সমান এম গণিত এ, এটা মনে রাখতে হবে। আর এইখানটাতে আমাদের এটা সমাধান করেও বার করতে পারি। তাহলে এফ সমান কি হবে, তাহলে এফ গণিত ডি সমান তো ডাব্লু, ঘুরিয়ে নিলে পরে তাই হয়। তাহলে এফ সমান কি হবে না ডাব্লু বাই ডি, এফ সমান ডাব্লু বাই ডি। এরকম আমরা ডি সমান কি হবে না ডি সমান ডাব্লু বাই এফ, এটাও কিন্তু আমরা সমাধানের মতো করে নিতে পারি। তাহলে আমরা শিখে ফেললাম। আর একটা বড় প্রশ্ন আমাদের শিখে নিতে হবে, প্রশ্নের উত্তর যেটা হচ্ছে 1 নিউটন বল প্রয়োগ করে যদি একটি বস্তুকে বল প্রয়োগের দিকে 1 মিটার সরণ ঘটানো হয় বা সরানো যায়, তাকে বলা হয় 1 জুল। তার মানে জুল হচ্ছে কিন্তু কাজের, ডাব্লুর এসআই একক। আর এটা একটা ভালো করে বুঝে নিতে হবে কি, 1 নিউটন বল মানে আমি এইখানে ধরো এইটাকে আমি 1 নিউটন বল দেবো, পেন দিয়ে মনে করো 1 নিউটন বল দিয়ে যদি একে 1 মিটার সরিয়ে দিই, অর্থাৎ এখান থেকে যে মিটারটা 1 মিটার যদি সরানো হয়, কত বল দিলাম 1 নিউটন, সরালাম কত 1 মিটার। তাহলে তাকে বলবো, মানে সেটাকে সেই বস্তুকে বলা হবে 1 জুল, তাকে বলা হবে 1 জুল পরিমাণ কাজ করা হয়েছে। তা জুল হচ্ছে এসআই পরিমাপ, মানে এসআই একক কার না কাজের, ডাব্লু। আর এইখানে আবার দেখে নেবো 1 জুল সমান 1 নিউটন গণিত 1 মিটার। তাহলে আমি তো 1 নিউটনই বল প্রয়োগ করেছি, বস্তুটা সরে গিয়েছে কত 1 মিটার। সেই জন্যে এটা মনে রাখবে যে নিউটন আর মিটার সবই এক হবে, 1 জুল। তাহলে এক কেটে দিলে পরে জুল সমান নিউটন গণিত মিটার হবে। তাহলে আমরা শিখে ফেললাম যে ডাব্লুর সঙ্গে কি সম্পর্ক রয়েছে। আর এই জায়গাটা তেমন কিছু আলোচনা করার নেই। একটা স্প্রিংকে আমরা যখন টানছি, টেনে ছেড়ে দিচ্ছি, কিছুটা তার বড় হয়ে যাচ্ছে, সেটাই কতটা কাজ হয়েছে সেটা এখানটা আলোচনা করেছি। আর পরবর্তী ভিডিও চোখ রাখো, পরবর্তী ভিডিও তোমাদের পরমাণু অণু রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।